ড্রামা শুরু হয় মোমো নামের একটা মেয়েকে দেখিয়ে। সে তার মায়ের সঙ্গে কিছু পারিবারিক সমস্যা নিয়ে তর্ক করছিল। আসলে মোমোর মা চাইছিল সে যাতে তার নতুন বাবার সঙ্গে একই বাড়িতে থাকে, তবে মোমো তার মায়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলে, তুমি তোমার নতুন হাজবেন্ডকে নিয়ে সুখে থেকো, আমি এখনই আমার বাবার কাছে ফিরে যাব। এটা বলেই সে সেখান থেকে চলে যেতে শুরু করলে তার মা তাকে বলে, তুমি যদি তোমার ভাই জিনজাও এবং তার বাবার কাছে ফিরে যাওয়ার কথা ভেবে থাকো, তাহলে তোমার এটাও জানা উচিত যে জিনজাও তোমার আসল ভাই নয়, তোমাদের মধ্যে কোনো রকম রক্তের সম্পর্ক নেই, তাকে আমরা অ্যাডাপ্ট করেছিলাম। কথাটা শোনা মাত্রই মোমো বেশ চমকে যায়। সে এই কথাগুলো কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না, তবে তা সত্ত্বেও সে সিদ্ধান্ত নেয় যাই হয়ে যাক না কেন সে তার বাবা এবং ভাইয়ের কাছেই ফিরে যাবে। এরপর সে তার মাকে বিদায় জানিয়ে চাইনা টু থাইল্যান্ডের টিকিট কাটে। তারপর প্লেনে করে বাবা এবং ভাইয়ের কাছে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এখান থেকেই সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে। জানা যায় মোমো এবং জিনজাও দুজনেই ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে, তবে এই সময়ে মোমো একবারের জন্য জানতে পারেনি যে জিনজাও তার আসল ভাই নয়, তাকে অ্যাডপ্ট করা হয়েছে। তাই তারা দুজন প্রথম থেকেই একে অপরের সঙ্গে অনেক ক্লোজ ছিল। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন কোনো এক অজানা কারণবশত তাদের মা বাবার বিচ্ছেদ হয়ে যায়। আর এই বিচ্ছেদটা শুধুমাত্র তাদের মা বাবার মধ্যেই সীমিত থাকে না, সেটা ক্যান্সারের মতো দুই ভাই বোনের মধ্যেও ছড়িয়ে পড়ে। অর্থাৎ তারা দুই ভাই বোনও একে অপরের থেকে আলাদা হয়ে যায়। মোমো চলে যায় তার মায়ের সাথে, আর জিনজাও তার বাবার সঙ্গে। ভাইয়ের থেকে আলাদা হওয়ার পরেও মোমো সর্বদাই তাকে নিয়েই চিন্তা করত, কারণ জিনজাও পড়াশোনাতে অনেক ভালো ছিল। এমনকি সে মোমোকেও সর্বদাই মন দিয়ে পড়াশোনা করতে বলতো। এখান থেকে সিন চলে আসে জিনজাওয়ের কাছে। বর্তমানে সে সম্পূর্ণ অন্য এক মানুষে পরিণত হয়েছে, কারণ তার ছোট থেকে বড় হওয়ার স্ট্রাগলটা মোটেই সহজ ছিল না। তাই অর্থ উপার্জন এবং জীবনে বেঁচে থাকার একমাত্র মাধ্যম হিসাবে সে ফাইটিং এবং ভাইলেন্সের মতো এক ভয়ঙ্কর পথ বেছে নিয়েছে। দেখা যায় জিনজাও যখন বক্সিং রিংয়ে এক ব্যক্তির সঙ্গে ফাইট করছিল, তখন তার বাবা নেশাগ্রস্ত অবস্থায় তাকে ফোন করে বলে, চায়না থেকে তোমার বোন এসেছে, তুমি বাড়ি ফেরার সময় তাকে এয়ারপোর্ট থেকে পিক করে নিও। এটা বলেই তিনি ফোনটা কেটে দেন। অন্যদিকে মোমো এয়ারপোর্টে এসে জিনজাওয়ের অপেক্ষা করতে করতে ভাবতে থাকে, এত বছর পর আমি জিনজাওয়ের সঙ্গে দেখা করছি, সে কি আমাকে চিনতে পারবে? এইসব কথা চিন্তা করেই সে যখন নার্ভাস হচ্ছিল, ঠিক তখনই তার সামনে জিনজাও এসে দাঁড়ায়। সৌভাগ্যবশত তারা দুজনেই দুজনকে প্রথম দেখাতেই চিনতে পেরে যায়। তবে মোমো জিনজাওকে দেখে বেশ অবাক হয়, কারণ তার পুরো মুখ জুড়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে এখনই কার সঙ্গে লড়াই করে এসেছে। সবকিছু বুঝতে পেরেও মোমো এগুলিকে ইগনোর করে তার গাড়িতে বসতে গেলে দেখে জিনজাওয়ের গাড়িটা অনেক পুরনো হলেও তার পার্টসগুলি মডার্ন টেকনোলজি দ্বারা মডিফাই করা। গাড়িতে যাওয়ার সময় মোমো জিনজাওয়ের মুখের ওই ক্ষতগুলোর দিকে তাকিয়ে থাকলে জিনজাও তাকে জিজ্ঞাসা করে, আমার মুখের দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? এটা শুনে মোমো তাকে জিজ্ঞাসা করে, তুমি কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছো? জিনজাও বলে, না, আমি একজন হাই স্কুল ড্রপ আউট স্টুডেন্ট। কথাটা শুনে মোমো বেশ অবাক হয়, কারণ ছোট থেকেই জিনজাও একজন মেধাবী স্টুডেন্ট ছিল। মোমো এই ব্যাপারে জিনজাওকে আরো কিছু বলতে গেলে তাদের গাড়ির পাশে একটা রেসিং বাইক এসে দাঁড়ায়। বাইকে থাকা ছেলেটার পোশাক আশাক এবং চুলের রং দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছিল সে শহরের কোনো এক ছাপরি গ্রুপের অন্তর্গত। ছেলেটা হেলমেট খুলে জিনজাওকে ব্র্যান্ডি বলে ডাক দেয় এবং মোমোর দিকে ইশারা করে বলে, এটা কি তোমার নতুন গার্লফ্রেন্ড? মোমো তার এমন অদ্ভুত কথাবার্তা শুনে প্রচন্ড বিরক্ত হয় এবং জিনজাওকে বলে, তুমি তো আগে এমনটা ছিলে না, তাহলে এখন এই ধরনের ছেলেদের সঙ্গে মেলামেশা করছো কেন? তবে জিনজাও তার এই কথাটা ইগনোর করে তাকে শান্ত করার জন্য স্ট্রবেরি ফ্লেভারের একটা ড্রিঙ্কস দেয়, যা দেখে মোমো অনেক খুশি হয়, কারণ ছোটবেলাতেও জিনজাও ঠিক এমনভাবেই তার জন্য স্ট্রবেরি ফ্লেভারের ড্রিঙ্কস নিয়ে আসতো। এইসব ভাবতে ভাবতেই তারা বাড়ির সামনে চলে আসে। মোমো গাড়ি থেকে নামার পর জিনজাওদের বাড়ি দেখে সম্পূর্ণ অবাক হয়ে যায়, কারণ তাদের বাড়িটা ছিল অনেক পুরনো এবং তারা ওই বিশাল বাড়ির 5 নম্বর ফ্লোরে থাকতো। মোমো অনেক কষ্ট করে ওই 5 নম্বর ফ্লোরে পৌঁছানোর পর দেখে সেখানে তার বাবা নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছে, আর বর্তমানে তিনি কোনো কাজকর্মও করেন না, তাই সংসারের সমস্ত দায়িত্ব জিনজাওকেই চালাতে হয়। এরপর মোমো বাড়ির ভেতরে আসলে বুঝতে পারে তার বাবা আবারও একটা নতুন বিয়ে করেছে এবং তাদের সিন নামের একটা ছোট্ট মেয়েও রয়েছে। সিনের অদ্ভুত সব আচার আচরণ দেখে মোমো বুঝতে পারে সে তাকে এত সহজে নিজের বোন হিসাবে মেনে নেবে না। তবে তা সত্ত্বেও সে এই সবকিছু ইগনোর করে তাদের সাথে খাওয়ার টেবিলে বসে পড়ে। কিন্তু খাবার খেতে গিয়ে সে দেখে জিনজাও নিজের প্লেট থেকে বেশ কিছু ডাম্পলিংস তার প্লেটে তুলে দিচ্ছে। এটা দেখে জিনজাওয়ের ছোট বোন সিন তাকে জিজ্ঞাসা করে, তুমি সমস্ত ডাম্পলিংস এই মেয়েটার প্লেটে তুলে দিচ্ছ কেন? জিনজাও উত্তর দেয়, সে আমাদের গেস্ট, তাই তার ভালো মন্দের খেয়াল রাখাটা আমাদের কর্তব্য। জিনজাওয়ের মুখ থেকে এই গেস্ট শব্দটা শুনে মোমো ভেতরে ভেতরে প্রচন্ড কষ্ট পায়, কারণ সে তো তাদেরকে নিজের ফ্যামিলি মনে করে। এরপর তারা সবাই যখন একসঙ্গে খাবার খাচ্ছিল, ঠিক তখনই জিনজাওয়ের এক বন্ধু তার সঙ্গে দেখা করতে আসলে
জিনজাও খাওয়ার ছেড়ে তার সঙ্গে দেখা করতে চলে আসে। তারা যখন কোনো এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিল, ঠিক তখনই মোমো জিনজাওকে খুঁজতে খুঁজতে ওই জায়গাতে এসে উপস্থিত হয়। সে পেছন থেকে জিনজাও এবং তার বন্ধুর সমস্ত কথোপকথন শুনে ফেলে, যা থেকে সে স্পষ্ট বুঝতে পারে জিনজাও এমন কিছু কাজ করতে যাচ্ছে যেটাতে তার প্রাণের ঝুঁকি রয়েছে। তবে মোমো এই সবকিছু ইগনোর করে জিনজাওয়ের কাছে এসে তাকে একটা গিফট দেয়। জিনজাও গিফটটা গ্রহণ করলেও সেটা ওপেন না করেই নিজের কাছে রেখে দেয়। আসলে সে মোমোর সামনে এমনভাবে বিহেভ করছিল যেন সে মোমোর সঙ্গে কাটানো সমস্ত স্মৃতি ভুলে গেছে। সত্যি বলতে এই সবকিছুই ছিল তার বাইরে থেকে সাজানো নাটক, কারণ সে মন থেকে মোমোকে কখনোই ভুলতে পারেনি। তাই তো এত বছর পরেও তার গাড়ির কিচেনে মোমোর নাম মোটা অক্ষরে খোদাই করা রয়েছে। এদিকে মোমো জিনজাওয়ের সঙ্গে কিছু সময় কাটানোর জন্য মাঝরাতে তাকে ফোন করে বলে, আমার অনেক খিদে পেয়েছে, দয়া করে আমাকে কোনো রেস্টুরেন্টে নিয়ে চলো। এটা শুনে জিনজাও তাকে বলে, আমি বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে চলে এসো। কথা শেষ করে জিনজাও ফোন কাটার সাথে সাথেই মোমো বাড়ি থেকে বাইরে এসে জিব্রা ক্রসিং ধরে রাস্তা ক্রস করতে শুরু করে। তবে ঠিক তখনই একটি বাইক প্রচন্ড গতিতে তার দিকে এগিয়ে আসে। বাইকটা যখন কন্ট্রোল হারিয়ে তাকে ধাক্কা মারতেই যাচ্ছিল, তখন জিনজাও মোমোর হাত ধরে তাকে নিজের দিকে টেনে নেয়। তারপর তাকে বকা দিয়ে বলে, এত বড় হয়ে গেছো কিন্তু এখনো পর্যন্ত রোড ক্রস করতে শেখনি। এটা বলেই সে মোমোর হাত ধরে তাকে এমন একটা জায়গাতে নিয়ে আসে যেখানে একাধিক ফুড স্টল রয়েছে। এরপর সে মোমোকে একটা চেয়ারে বসিয়ে তার জন্য খাবার নিয়ে আসে। খাবারগুলো দেখে মোমো বেশ চমকে যায়, কারণ জিনজাও যা কিছু এনেছিল সবকটাই মোমোর অনেক পছন্দের। অর্থাৎ সে এত বছর পরেও মোমোর পছন্দ অপছন্দ সম্পর্কে নিখুঁত খেয়াল রেখেছে। মোমো বুঝে যায় জিনজাওয়ের তাদের কাটিয়ে আসা সেই পুরানো দিনগুলো সম্পর্কে সবকিছুই মনে আছে। সে শুধুমাত্র কোনো এক অজানা কারণে সবকিছু ভুলে যাওয়ার নাটক করছে। এই সময় জিনজাও গ্লাসে জল ঢালতে ঢালতে মোমোকে বলে, এখান থেকে বাড়ি ফিরে তাড়াতাড়ি ঘুমিয়ে যেও, কারণ কাল সকালেই তোমার ফ্লাইট রয়েছে। আমি তোমাকে গাড়িতে করে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেব। কথাটা শুনে মোমো বেশ চমকে যায়। সে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে যে আমি কাল ফিরে যাচ্ছি? জিনজাও বলে, আমি অনেক আগেই তোমার রিটার্ন টিকিটটা দেখে নিয়েছিলাম। মোমো বলে, আমি ওই রিটার্ন টিকিটটা না কাটলে মা আমাকে কোনোভাবেই এখানে আসতে দিত না, তাই আমি বাধ্য হয়ে ওটা কেটেছিলাম। কিন্তু সত্যি বলতে আমার এখান থেকে ফিরে যাওয়ার কোনো প্ল্যান নেই, তাই কাল আমি নিজেই ওই টিকিটটা ক্যান্সেল করে দেব। এটা বলেই সে কিছুক্ষণ চুপ হয়ে যায়। তারপর শান্তভাবে জিনজাওকে জিজ্ঞাসা করে, তুমি ওই দিন তোমার বন্ধুর সঙ্গে কি নিয়ে কথা বলছিলে? আর তাছাড়া তুমি এমন কি কাজ করো যেটার কারণে তোমার জীবনের ঝুঁকি রয়েছে? কথাটা শুনে জিনজাওয়ের অনেক রাগ হয়, তাই সে নিজেকে শান্ত করার জন্য পকেট থেকে ম্যাচিস বের করে সিগারেট খাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরক্ষণেই সে মোমোর কথা চিন্তা করে ম্যাচিসটা বন্ধ করে দেয় এবং তারপর তাকে ধীর গলায় বলে, আমার ব্যাপারে চিন্তা না করে নিজে কিভাবে ভালো থাকবে সেটা নিয়ে চিন্তা করো। এটা শুনে মোমো যখন তাকে কিছু একটা বলতেই যাচ্ছিল, ঠিক তখনই জিনজাওয়ের ওই ছাপরি ফ্রেন্ড সানলাই সেখানে এসে উপস্থিত হয়। সে জিনজাওকে বলে, এটা তো ওই মেয়েটা যাকে সেই দিন তোমার সঙ্গে গাড়িতে দেখেছিলাম, তুমি একে এখানে নিয়ে এসেছো কেন? আর তাছাড়া এই মেয়েটা তো তোমার থেকে অনেক ছোট, তাহলে সে তোমার গার্লফ্রেন্ড হয় কিভাবে? কথাটা শুনে জিনজাও প্রচন্ড রেগে যায় এবং তার দিকে তাকিয়ে ভারী গলায় বলে, এটা আমার বোন হয়, কোনো গার্লফ্রেন্ড নয়। সানলাই বলে, কিন্তু আমার তো তোমাদেরকে দেখে কোনোভাবেই ভাই বোন বলে মনে হয় না, আর তাছাড়া তোমাদের শারীরিক গঠন কিংবা মুখেরও কোনো মিল নেই। সত্যি বলতে জিনজাও নিজেও অনেক আগে থেকেই জানতো যে মোমো তার নিজের বোন নয়, এমনকি তাদের দুজনের মধ্যে কোনো রক্তের সম্পর্কও নেই। তাই সে সানলাইকে কোনো উত্তর দিতে না পেরে একদমই চুপ হয়ে যায়। সানলাই তাকে এমন চুপ করে বসে থাকতে দেখে বলে, তুমি যদি এইভাবে অন্য মেয়ের হাত ধরে ঘোরাঘুরি করো তাহলে ভবিষ্যতে তুমি নিজেই বিপদে পড়বে, কারণ স্নেকি যদি একবার তোমাকে এমন অবস্থায় দেখে নেয় তাহলে সে তোমাকে মেরে ফেলবে। স্নেকির নাম শুনে মোমো বেশ অবাক হয় এবং কৌতূহলবশত জিনজাওকে জিজ্ঞাসা করে, এই স্নেকি আবার কে? সে কি তোমার গার্লফ্রেন্ড? কথাটা বলার সাথে সাথেই সেখানে স্নেকির কিছু লোক এসে উপস্থিত হয়। জিনজাও তাদেরকে দেখা মাত্রই মোমোকে সঙ্গে নিয়ে টেবিল থেকে উঠে দাঁড়ায়। এই সময় স্নেকির ওই গুন্ডারা মোমোকে টার্গেট করে একটা মদের বোতল ছোঁড়ে, তবে জিনজাও মোমোর সামনে এসে খুব সহজেই ওই বোতলটা ধরে নেয়। তারপর সে ওই গুন্ডাদের সঙ্গে একজন দক্ষ ফাইটারের মতো ফাইট করে মোমোকে নিজের বাইকে বসিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার পথে মোমো ভাবতে থাকে সে জিনজাওয়ের জীবন যতটা কঠিন ভেবেছিল বাস্তবে সেটা তার থেকেও অনেক বেশি কঠিন। তবে সে এটা ভেবেও বেশ খুশি ছিল যে ওই গুন্ডাদের জন্যই সে জীবনে প্রথমবার জিনজাওয়ের বাইকে এমনভাবে রাইড করতে পারছে। এইসব ভাবতে ভাবতেই সে তার অতীতে ফিরে যায়। দেখা যায় তারা দুজন একে অপরের থেকে আলাদা হওয়ার সময় জিনজাও মোমোকে একটা পেন দিয়ে বলেছিল, তোমার হাতের লেখা খুব একটা ভালো নয়, তবে তুমি যদি চেষ্টা করো সেটা অবশ্যই সুন্দর হতে পারে। এই কারণে
আলাদা হওয়ার পর থেকেই মোমো দিনরাত এক করে হাতের লেখা প্র্যাকটিস করতে শুরু করে, যাতে ভবিষ্যতে সে যখন জিনজাওয়ের সঙ্গে দেখা করবে তখন সে তার সঙ্গে মাথা উঁচু করে কথা বলতে পারে। জানা যায় এই সময় সে প্রতিদিন জিনজাওকে একাধিক চিঠি লিখে তার অবস্থা সম্পর্কে জানানোর চেষ্টা করত। তবে জিনজাও কখনোই তার চিঠির কোনো রিপ্লাই দেয়নি, যে কারণে মোমো তার ওপর বেশ আপসেট ছিল। সিন শিফট হয় আর দেখা যায় জিনজাও বাড়ি থেকে বেরিয়ে সোজা তার বন্ধুদের কাছে একটা বারে চলে আসে এবং সেখানেই সে তার বন্ধুদের সঙ্গে বসে ড্রিঙ্কস করতে শুরু করে। তবে ঠিক এই সময়ে ওয়ানজিন নামের একটি মেয়ে তাকে কল করে। জিনজাও কলটা রিসিভ না করলে মেয়েটা তাকে একটা মেসেজ পাঠায়, আর মেসেজটা দেখে জিনজাও এক প্রকার বাধ্য হয়েই তার সঙ্গে দেখা করতে চলে আসে। সে মেয়েটাকে কিছু টাকা দিয়ে বলে, এই মুহূর্তে আমার কাছে এই টাকাটাই ছিল, বাকিটা তোমাকে পরে দিয়ে দেব, এখন তুমি দয়া করে আমার বাবাকে ছেড়ে দাও। কথাটা শুনে ওয়ানজিন তাকে বলে, আমি তোমার বাবাকে ছেড়ে দেব, তবে তার আগে আমার কিছু শর্ত রয়েছে। সেটা হলো তোমাকে আমার সঙ্গে ডিনার করতে হবে এবং আজ সারাটা রাত আমার সঙ্গেই কাটাতে হবে। জিনজাও এর উত্তরে কিছু বলার আগেই তার কাছে মোমোর মেসেজ চলে আসে, যেটা দেখে জিনজাও তার প্রস্তাব ইগনোর করে সেখান থেকে বাইরে চলে আসে। আসলে মোমো তাকে মেসেজে লিখেছিল, তুমি আজ রাতে বাড়ি কখন ফিরবে। জিনজাও মেসেজটা সিন করলেও কোনো রকম রিপ্লাই না দিয়ে ফোনটা রেখে দেয়। পরের দিন সকালে মোমো তার বাবার দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসা করে, জিনজাও কখন বাড়ি ফিরবে। উত্তরে তিনি বলেন, এখন তো বাড়িতে তেমন কোনো কাজ নেই, তাহলে সে বাড়ি ফিরেই বা কি করবে। কথাটা শুনে মোমোর মাথায় একটা বুদ্ধি আসে। সে বাথরুমে গিয়ে ইচ্ছে করেই জল গরম করার মেশিনটা খারাপ করে দেয়, যাতে সেটা ঠিক করার জন্য জিনজাও বাড়ি ফিরে আসে। তবে দুর্ভাগ্যবশত ওই মেশিনটা খারাপ করার সময় তাদের ছোট বোন সিন তাকে দেখে ফেলে, কিন্তু সে এই ব্যাপারে কাউকেই কিছু বলে না। কিছুক্ষণের মধ্যেই জিনজাও ওয়াটার হিটার খারাপ হওয়ার খবর পেয়ে সেটা ঠিক করার জন্য দ্রুত বাড়িতে চলে আসে, আর তাকে বাড়ি ফিরতে দেখে মোমো ভেতরে ভেতরে অনেক খুশি হয়। জিনজাও বাড়ি ফিরে ওয়াটার হিটারটা ঠিক করার চেষ্টা করে, তবে সেটার অবস্থা এতটাই খারাপ ছিল যে শত প্রচেষ্টার পরেও জিনজাও কোনোভাবেই সেটা ঠিক করতে পারে না। তাই শেষমেশ সে বিরক্ত হয়ে মোমোকে বলে, তুমি চিন্তা করো না, আমি কালকেই একটা নতুন হিটার লাগিয়ে দেব। এটা বলেই সে কোনো গুরুত্বপূর্ণ কাজের কথা মনে করে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বাইরে এসে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মোমো বুঝতে পারে সে সেই কাজেই যাচ্ছে যেটা নিয়ে সেদিন সে তার বন্ধুর সঙ্গে কথা বলছিল। তাই মোমো এক মুহূর্তও দেরি না করে তার সঙ্গে যাওয়ার জন্য একটা ট্যাক্সি ধরে তাকে ফলো করতে শুরু করে। এরপর একটা গলির মধ্য দিয়ে জিনজাও যখন হেঁটে যাচ্ছিল তখন মোমো তার পিছু নিয়ে হাঁটতে শুরু করে। তবে কিছু দূর যাওয়ার পরেই জিনজাও মোমোকে তার পিছু করতে দেখে ফেলে। মোমো তাকে দেখে ঘাবড়ে গিয়ে এমনভাবে নাটক করতে শুরু করে যেন সে সেখানে ঘুরতে এসেছে, কিন্তু জিনজাও তার মতলব সম্পর্কে আগেই বুঝে গিয়েছিল। তাই সে তাকে কিছু টাকা দিয়ে বলে, আমার পিছু না করে এখান থেকে ফিরে যাও, আর যাওয়ার সময় শপিং মল থেকে নিজের ইচ্ছে মতো শপিং করে নিও। এটা বলেই সে হঠাৎ করে ওই জায়গা থেকে উধাও হয়ে যায়। মোমো চারিদিকে তন্ন তন্ন করে খোঁজার পরেও তাকে কোথাও দেখতে পায় না। তাই সে যখন হতাশ হয়ে সেখান থেকে ফিরে যাচ্ছিল তখন জিনজাওয়ের ওই ছাপরি ফ্রেন্ড সানলাই টোটোতে করে সেখানে এসে উপস্থিত হয়। মোমো তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো জিনজাও এখন কোথায় রয়েছে। সানলাই বলে, আমি তো তার কাছেই যাচ্ছি, তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। এটা বলেই সে মোমোকে সঙ্গে নিয়ে ওই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় জিনজাও অর্থের বিনিময়ে একটা ইল্লিগ্যাল রিং ফাইটিং এ অংশগ্রহণ করেছে, যেখানে একাধিক ব্যক্তি তাদের উপর বাজি হচ্ছিল। আজ জিনজাওয়ের সঙ্গে যে ব্যক্তির ফাইটের আয়োজন করা হয়েছে সে হলো শহরের এক কুখ্যাত ফাইটার। এখনো পর্যন্ত কোনো ফাইটার তার হাত থেকে বেঁচে ফিরতে পারেনি। তাই সেখানে উপস্থিত সমস্ত দর্শকরা জিনজাওকে নিয়ে বেশ চিন্তিতও ছিল। আসলে জিনজাও আজ যার হয়ে ফাইট করতে এসেছে তার নাম হলো লিন। সে এই ধরনের ইল্লিগ্যাল রিং ফাইটিং এ বেট ধরে। এরপর দেখতে দেখতেই জিনজাও এবং ওই কুখ্যাত ফাইটারের লড়াই শুরু হয়। প্রথমের দিকে তারা দুজনেই একে অপরকে খুব ভালোভাবেই টেক্কা দিচ্ছিল, যে কারণে প্রথম রাউন্ডটা ড্র হয়ে যায়। এদিকে সানলাই ওই জায়গার গার্ডকে ঘুষ দিয়ে কোনো রকমে মোমোকে নিজের সঙ্গে করে ভেতরে নিয়ে আসে। মোমো ভেতরে এসে জিনজাওকে রিংয়ে ফাইট করতে দেখে সম্পূর্ণ অবাক হয়ে যায়, কারণ সে কখনোই ভাবতে পারেনি যে জিনজাও তার জীবন ধারণের জন্য এমন একটা কঠিন পথ বেছে নিতে পারে। সে বারবার চিৎকার করে জিনজাওকে রিং থেকে বেরিয়ে আসতে বলে। তবে জিনজাও ওই ফাইটারের হাতে মার খেয়ে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে বাইরের কোনো আওয়াজ তার কান অব্দি আসছিল না। এর মধ্যেই ওই ফাইটার জিনজাওকে এমনভাবে ঘুষি মারে যে জিনজাও ছিটকে এসে রিংয়ের দড়ির ওপরে উল্টে পড়ে। আর এই মুহূর্তেই সে তার সামনে মোমোকে দেখতে পায়। তাকে দেখা মাত্রই জিনজাও যেন পাগল হয়ে ওঠে। সে নিজের সমস্ত শক্তি দিয়ে পুনরায় উঠে দাঁড়ায় এবং ওই ফাইটারকে শুধুমাত্র একটা ঘুষি মেরেই নকআউট করে দেয়। তারপর রিং থেকে ঝাঁপ দিয়ে কোনো রকমে মোমোর হাত ধরে তাকে সেখান থেকে বাইরে নিয়ে আসে। আসলে সে কোনোভাবেই মোমোকে ওই কালো জগতের মধ্যে নিয়ে যেতে চাইছিল না, কারণ এতে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে। বাইরে এসে মোমো জিনজাওকে বলে, আমি কখনোই ভাবতে পারিনি যে তুমি অর্থ উপার্জনের জন্য এমন একটা ভয়ঙ্কর পথ বেছে নিতে পারো। এটা বলেই সে মন খারাপ করে কাঁদতে শুরু করে। তবে জিনজাও তার কথা ইগনোর করে তাকে গাড়িতে বসায় এবং যত দ্রুত সম্ভব ওই এলাকা থেকে বেরিয়ে আসে। যাওয়ার পথে মোমো জিনজাওকে অনেক কথা শোনায়। সে তাকে বলে, তোমার চোখে
চোখে আমি শুধুমাত্র একজন ফ্রেন্ড হলেও আমার কাছে তুমি অনেক স্পেশাল একজন মানুষ। মা বাবার বিচ্ছেদ হওয়ার পর থেকে আমি শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করার জন্য এতগুলো বছর ধরে ওয়েট করেছি। এমনকি ওই মুহূর্তেও আমি তোমার খবর নেওয়ার জন্য একাধিক চিঠি লিখেছিলাম, কিন্তু তুমি আমার একটা চিঠিরও উত্তর দাওনি। এরপর সে আরো বলে, এখানে আসার পর আমি তোমাকে একটা গিফট দিয়েছিলাম, কিন্তু তুমি সেই গিফটটা এখনো পর্যন্ত ওপেন করোনি। সত্যি বলতে মাঝের এই সময়টাতে তুমি অনেক বদলে গেছো। এখন তোমার কাছে আমি বা আমার গিফট কোনোটাই আর আগের মতো মূল্য রাখে না। দেখা যায় এত কিছু বলার পরেও জিনজাও তাকে কোনো কিছু না বলে শান্তভাবে গাড়ি চালাতে থাকে। তাই মোমো আরো রেগে গিয়ে তাকে বলে, আমি ঠিক করেছি কালকেই চায়না ফিরে যাব, দয়া করে আমাকে সকালবেলায় এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিও। এটা বলেই সে রুমাল দিয়ে নিজের চোখ মুছতে শুরু করে। এইসবের মধ্যেই জিনজাও বুঝতে পারে কেউ একজন গাড়ি নিয়ে তাকে পেছন থেকে ফলো করছে। তাই সে মোমোর সেফটির কথা চিন্তা করে তাকে ভালোভাবে গাড়ির সিট বেল্টটা বেঁধে নিতে বলে। তারপর দ্রুতগতিতে ওই গাড়িটাকে ডজ করে সেখান থেকে পালাতে শুরু করে। আসলে ওই ছেলেটাকে পাঠিয়েছিল ওয়ানজিন। জিনজাও যখন ফাইটিং রিংয়ে ফাইট করছিল তখন সেখানে ওয়ানজিনও উপস্থিত ছিল। সে জিনজাওকে মোমোর হাত ধরে ওইভাবে পালিয়ে যেতে দেখে প্রচন্ড জেলাস ফিল করে এবং জিনজাওয়ের বন্ধু শানলাইকে জিজ্ঞাসা করে এই মেয়েটাকে আর জিনজাওয়ের সঙ্গে তার কি সম্পর্ক। তবে শানলাই তার প্রশ্নের কোনো উত্তর না দেওয়ায় ওয়ানজিন রেগে গিয়ে তাদেরকে ধরে আনার জন্য তাদের পেছনে নিজের এক গুন্ডাকে পাঠিয়ে দেয়। গুন্ডাটি তার অসাধারণ রাইডিং স্কিল কাজে লাগিয়ে জিনজাওয়ের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে তাকে ফলো করতে শুরু করে। জিনজাও বুঝতে পারে গুন্ডাটির হাত থেকে পালাতে গেলে তাকে প্রফেশনাল ভাবে রাইডিং করতে হবে, তা না হলে সে খুব সহজেই তার হাতে ধরা পড়ে যাবে। তাই সে নিজের সিটবেল্টটা টাইট করে মোমোকে জিজ্ঞাসা করে, তোমার মনে আছে ছোটবেলায় তুমি কিভাবে বাবার নেভিগেটর হয়ে কাজ করতে? মোমো বলে, হ্যাঁ আমার সবটাই মনে আছে। কথাটা শুনে জিনজাও তার হাতে নিজের ফোনটা ধরিয়ে দিয়ে বলে, এখন থেকে তুমি আমার নেভিগেটর, তোমার ডাইরেকশন ফলো করেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। এইসব কথা শুনে মোমোর বেশ কিছু পুরানো স্মৃতি মনে পড়ে যায়। ইয়াং বয়সে তার বাবাও একজন রাইডার ছিলেন। তিনি যখন কোনো রেসে অংশগ্রহণ করতেন তখন সর্বদাই নিজের নেভিগেটর হিসাবে মোমোকেই বেছে নিতেন। তাই ছোট থেকেই মোমো একজন দক্ষ নেভিগেটর। বর্তমানে তার জিনজাওয়ের নেভিগেটর হওয়ার কোনো ইচ্ছে না থাকলেও পরিস্থিতির চাপে পড়ে সে জিনজাওয়ের হাত থেকে ফোনটা নিয়ে তাকে ডাইরেকশন দিতে শুরু করে। মোমোর অসাধারণ নেভিগেশন এবং জিনজাওয়ের দুর্দান্ত ড্রাইভিং স্কিলের সংমিশ্রণে তারা খুব অল্প সময়ের মধ্যেই ওই গুন্ডাটিকে পেছনে ফেলে দেয়। তবে গল্পের টুইস্ট আসে তখনই যখন জিনজাও তার আশেপাশের গাড়ি দেখে বুঝতে পারে তারা একটা রেসিং কম্পিটিশনে ঢুকে পড়েছে। সে সাথে সাথেই মোমোকে বলে, আমাদের গাড়ি যখন সামনে ঝুলতে থাকা ওই প্যাকেটটার কাছে পৌঁছে যাবে তখন তুমি গাড়ির স্টিয়ারিংটা কন্ট্রোল করবে। দেখা যায় তার কথা মতোই ওই প্যাকেটের কাছে আসার সাথে সাথেই মোমো গাড়ির স্টিয়ারিংটা কন্ট্রোল করতে শুরু করে। আর এই সুযোগেই জিনজাও গাড়ির জানালা থেকে মুখ বের করে ওই টাকার প্যাকেটটা নিয়ে নেয়। ফলে রেসটা ওখানেই শেষ হয়ে যায় আর তাদেরকে রেসের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। রেস শেষ করে মোমো এবং জিনজাও গাড়ি থেকে বাইরে বেরোলে সেখানে থাকা একটা ছেলে জিনজাওকে বলে, তুমি তো বলেছিলে আজ তুমি কোনোভাবেই এখানে আসতে পারবে না কারণ তোমার একটা রিং ফাইট রয়েছে। জিনজাও বলে, ওয়ানজিনের ছেলেরা আমাকে তাড়া করছিল আর তাদের হাত থেকে পালাতে গিয়ে আমি নিজের অজান্তেই এই রেসের মধ্যে চলে এসেছি। এইভাবেই তারা যখন একসঙ্গে কথা বলছিল ঠিক তখনই ওই ছেলেটার নজর পড়ে মোমোর ওপর। সে জিনজাওকে জিজ্ঞাসা করে, এই মেয়েটাকে আর তুমি তাকে এখানে কেন নিয়ে এসেছো? তুমি তো ভালোভাবেই জানো আমরা বাইরের কোনো ব্যক্তিকে এখানে অ্যালাউ করি না। জিনজাও খুব শান্তভাবে তাদেরকে বুঝিয়ে বলে, ও আমার গার্লফ্রেন্ড। আসলে আমি প্রতিদিন যেহেতু লেট নাইটে বাড়ি ফিরি তাই ওর মনে আমাকে নিয়ে সন্দেহ জন্মেছিল। ও প্রতিনিয়ত জানতে চাইতো আমি এত রাত অবধি কোথায় থাকি। তাই আজ ওকে আমার প্রফেশন সম্পর্কে সবকিছু দেখানোর জন্যই আমি নিজের সঙ্গে করে নিয়ে এসেছি। এটা বলেই সে মোমোকে নিজের কাছে টেনে নেয় এবং সেখান থেকে তাড়াতাড়ি করে বেরোনোর জন্য সবাইকে বলে, আমার গার্লফ্রেন্ডের এখন ঠান্ডা লাগছে তাই আমাদের তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। মোমো তার এমন অদ্ভুত আচরণ দেখে সম্পূর্ণ অবাক হয়ে যায়। তবে সে ওই মুহূর্তে জিনজাওকে কিছুই বলে না কারণ সে ভালোভাবেই জানতো তার ছোট্ট একটা ভুলের কারণেও তারা বিপদে পড়তে পারে। এরপর জিনজাও তাকে গাড়িতে বসিয়ে সেখান থেকে বেরিয়ে আসলে মোমো তার উপর রাগ দেখিয়ে বলে, তোমার কি নিজের পরিবার এবং আমাকে নিয়ে একটুও চিন্তা হয় না? টাকাটা কি তোমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ? কথাটা শুনে জিনজাওয়ের প্রচন্ড রাগ হয়। তাই সে মোমোকে বলে, তুমি আমার জীবন সম্পর্কে কতটুকু জানো? কখনো কি খোঁজ নিয়ে দেখেছো তোমার চলে যাওয়ার পর আমি এবং বাবা কিভাবে জীবন কাটিয়েছি? এটা বলেই সে তার ছোট থেকে বড় হওয়ার স্ট্রাগল সম্পর্কে তাকে বলতে শুরু করে। সে বলে, তোমরা চলে যাওয়ার পর বাবা কাজের খোঁজে আমাকে নিয়ে এখানে চলে আসে। তবে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা না থাকায় ওই সময় তিনি একটা বেসমেন্ট ভাড়ায় নিয়েছিলেন, কিন্তু সেখানেও আমরা ভালোভাবে থাকতে পারিনি কারণ বৃষ্টি হলেই পুরো বেসমেন্টটা জলে ভরে যেত।
যার ফলে আমার বই খাতা থেকে শুরু করে বিছানা কাঁথা সবই জলে ভিজে যেত। তাই বাবা বাধ্য হয়ে নিজের শেষ সম্বলটুকু দিয়ে বাড়ি কেনার জন্য এক ব্যক্তিকে টাকা দেয়, কিন্তু ওই ব্যক্তি তাকে ঠকিয়ে সমস্ত টাকা নিয়ে শহর ছেড়ে পালিয়ে যায়, যার ফলে বাধ্য হয়ে আমাকেও নিজের পড়াশুনো ছেড়ে দিতে হয়। এই ঘটনার কিছুদিন পর বাবা অনেক কষ্ট করে একটা ছোট্ট রেস্টুরেন্টে কাজ পায়, আর সেখানেই এক মহিলার সঙ্গে ধীরে ধীরে তার বন্ধুত্ব গড়ে ওঠে এবং তারপর তিনি তাকে বিয়ে করে নেন। আর তাদের বিয়ের কিছুদিন পর আমাদের ছোট বোন সিন এই পৃথিবীতে আসে। জন্ম থেকেই তার হার্টের সমস্যা রয়েছে, তাই তার চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন। তাই আমি নিরুপায় হয়ে উপার্জনের জন্য এই কালো পথটা বেছে নিয়েছি। জিনজাওয়ের মুখ থেকে সবকিছু শোনার পর মোমো অনেক কষ্ট পায়। সে জিনজাওয়ের কাছে এসে বলে, এখন থেকে তোমাকে আর এইসব করতে হবে না, আমি কথা দিচ্ছি আমি তোমার সমস্ত দায়িত্ব নেব। তুমি শুধু এই সবকিছু ছেড়ে দিয়ে আমার সঙ্গে আমাদের ছোটবেলার সেই পুরানো বাড়িতে ফিরে চলো, সেখানে আমরা একসঙ্গে আবারও নতুন করে জীবন শুরু করব। আর তুমিও ছোটখাটো কোনো পার্ট টাইম জব করে নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিও। এত কিছু বলার পর মোমো লক্ষ্য করে জিনজাও তার কথাগুলোকে সিরিয়াস ভাবে নিচ্ছে না, তাই সে তার উপর প্রচন্ড রেগে যায় এবং চিৎকার করে বলে, এখনই আমার সঙ্গে বাড়ি ফিরে চলো। কিন্তু জিনজাও তার কোনো কথা না শুনে সারা রাত গাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকে। এই সময় জিনজাওয়ের কাছে একটা কল আসে, যেটা করেছিল মোমোর মা। সে একটা হোটেলের ঠিকানা দিয়ে বলে, কাল সকালে আমি এখানে থাকবো, তুমি মোমোকে আমার কাছে পৌঁছে দিও, ওর সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। পরের দিন সকালে জিনজাও ওই সম্পূর্ণ ব্যাপারটা মোমোকে জানিয়ে তাকে তার মায়ের সঙ্গে দেখা করাতে ওই হোটেলে নিয়ে আসে। মোমো তাকেও নিজের সঙ্গে করে হোটেলের ভেতরে নিয়ে যেতে চায়, কিন্তু জিনজাও কোনোভাবেই তার মায়ের মুখোমুখি হতে চায় না। তাই সে মোমোকে ওখানেই নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হোটেলের ভেতরে এসে মোমো দেখে তার মা নিজের নতুন হাজবেন্ডকে নিয়ে তার সঙ্গে দেখা করার জন্য ওয়েট করছে। মোমো তার সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, আমি ঠিক করেছি চাইনাতে থাকা আমাদের পুরানো বাড়িটা বিক্রি করে আমরা সবাই কানাডাতে শিফট হয়ে যাব, আর সেখানেই তোমাকে নতুন করে ইউনিভার্সিটিতেও ভর্তি করে দেব। মায়ের এইসব কথা শুনে মোমো প্রচন্ড বিরক্ত হয়। সে তার মাকে বলে, দয়া করে আমাদের পুরানো বাড়িটা বিক্রি করো না, ওটার সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, আর তাছাড়া আমি এখানেই থাকতে চাই, তোমার অন্য কোথাও যাওয়ার হলে তুমি যেতে পারো। এটা বলেই সে পেছনে ফিরে তাকালে দেখে জিনজাও দূর থেকে তার মায়ের দিকে তাকিয়ে আছে। তবে তার মা তাকে দেখা মাত্রই জিনজাও মুখ ফিরিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে মোমোর মা তাকে বলে, তুমি এখন থেকে ওর সঙ্গে আর কোনো রকম মেলামেশা করবে না, কারণ ওর সঙ্গে তোমার রক্তের কোনো সম্পর্ক নেই। তাছাড়া ও একজন ফালতু ছেলে, ছোট থেকেই ওর এমন অদ্ভুত আচরণের কারণেই ওকে আমি পছন্দ করতাম না। শুধুমাত্র তোমার বাবার অনুরোধেই আমি ওকে নিজের সঙ্গে রেখেছিলাম। তোমার বাবার সঙ্গে বিচ্ছেদের পরেও ও আমাকে বারবার ফোন করে বিরক্ত করত এবং সবসময় তোমার সঙ্গে কথা বলতে চাইতো, কিন্তু আমি সর্বদাই ওকে বকা দিয়ে ফোনটা কেটে দিতাম, কারণ ওর সঙ্গে মেলামেশা করলে তোমার জীবন নষ্ট হয়ে যেত। মায়ের এইসব কথা শুনে মোমো প্রচন্ড কষ্ট পায়, কারণ কিছুদিন আগেই সে জিনজাওকে তার খোঁজ না নেওয়ার জন্য অনেক কথা শুনিয়েছিল। মোমো বুঝতে পারে মা বাবার বিচ্ছেদের পর থেকে একবারও জিনজাও তাকে ভুলতে পারেনি। সে বহুবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তার মা সর্বদাই তাকে অপমান করে নিজেদের থেকে দূরে সরিয়ে রেখেছে। সবকিছু বুঝতে পেরে মোমো তার মাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, তোমরা এখান থেকে ফিরে যাও, আমি জিনজাওকে ছেড়ে এখান থেকে কোথাও যাব না। এটা বলেই সে সেখান থেকে বেরিয়ে এসে জিনজাওয়ের বাড়ি চলে আসে। তারপর তার রুমে গিয়ে দরজাটা ওপেন করতেই বুকশেলফের ওপর থেকে বেশ কিছু পুরানো চিঠি নিচে পড়ে যায়। মোমো বুঝতে পারে এগুলো হলো সেই চিঠি যেগুলো সে এতদিন ধরে জিনজাওকে লিখেছিল। জিনজাও তার দেওয়া প্রত্যেকটা চিঠি এত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে দেখে মোমো ভেতরে ভেতরে অনেক খুশি হয় এবং পুরনো স্মৃতিগুলো আবারও তরতাজা করার জন্য চিঠিগুলো ওপেন করে পড়তে শুরু করে। আর সেগুলো পড়তে গিয়েই সে লক্ষ্য করে বেশ কিছু ছবি এঁকে জিনজাও নিজের উত্তর দিয়েছিল। এখান থেকে সিন শিফট হয় আর আমরা জিনজাওকে একটা গ্যারেজে দেখতে পাই। এই গ্যারেজটা তার নিজের। সে এখানে নষ্ট হয়ে যাওয়া পুরনো গাড়িগুলোকে মডিফাই করে পুনরায় ব্যবহারের যোগ্য করে তোলে। গ্যারেজে সবসময় কাজের চাপ এতটাই বেশি থাকে যে জিনজাও রাতের বেলাতেও ঠিক টাইমে বাড়ি ফিরতে পারে না। অন্যদিকে মোমো চিঠিগুলি পড়ার পর জিনজাওয়ের সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে ওঠে। তবে জিনজাও বর্তমানে কোথায় রয়েছে সে সেটা জানতো না, তাই সে তার বোন সিনকে জিনজাওয়ের ঠিকানা জিজ্ঞাসা করে। সিন মোমোকে কাঁদতে দেখে বুঝতে পারে সে সত্যিই জিনজাওকে অনেক মিস করছে, তাই সে তাকে জিনজাওয়ের গ্যারেজের ঠিকানা দিয়ে বলে ও এখানে অবশ্যই থাকবে। ঠিকানা পেয়ে মোমো সোজা জিনজাওয়ের গ্যারেজে চলে আসে। তবে জিনজাও তাকে দেখে বেশ অবাক হয়। সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? আজ তো তোমার মায়ের সঙ্গে কানাডা যাওয়ার কথা ছিল। তবে মোমো তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপচাপ ঘড়ির দিকে তাকিয়ে থাকে এবং 12টা বাজা মাত্রই জিনজাওকে হ্যাপি বার্থডে বলে জন্মদিনের উইশ করে। এত বছর পর মোমোর মুখ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে জিনজাও প্রচন্ড খুশি হয়, আর একই সাথেই তার ছোটবেলার কিছু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে, যেখানে দেখা যায় সে যখন ছোট ছিল তখন তাকে অ্যাডাপ্ট করার কারণে কেউ তার সঠিক জন্ম তারিখ জানতো না। তাই যেদিন মোমোর জন্মদিন পালন করা হতো সেই দিনেই তারও জন্মদিন পালন হতো, অর্থাৎ আজকে তার সঙ্গে মোমোরও জন্মদিন। কথাটা মনে পড়ার সাথে সাথেই জিনজাও মোমোকেও হ্যাপি বার্থডে উইশ করে এবং তারপর
পর আজকের দিনটা সেলিব্রেট করার জন্য কেক শপ থেকে মোমোর পছন্দের স্ট্রবেরি ফ্লেভারের কেক নিয়ে আসে। কেকটা কাটার আগে মোমো চোখ বন্ধ করে প্রার্থনা করে তারা যেন খুব তাড়াতাড়ি জিনজাওয়ের আসল জন্ম তারিখ খুঁজে পায় এবং সারা জীবন এইভাবেই একসঙ্গে জীবন কাটাতে পারে। উইশ চাওয়ার পর মোমো যখন কেক খাচ্ছিল তখন জিনজাও তার দিকে একটা বিয়ারের বোতল বাড়িয়ে দেয়। মোমো বলে, আমি ড্রিঙ্কস করি না, কারণ ড্রিঙ্কস করলে আমি নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলি। জিনজাও বলে, তুমি চিন্তা করো না, আজকের দিনটা তোমার কাছে অনেক স্পেশাল, তাই তুমি নিজের ইচ্ছে মতো এনজয় করো, কোনো সমস্যা হলে আমি সামলে নেব। জিনজাওয়ের এইসব কথা শুনে মোমো পুরো বিয়ারের বোতলটা একাই শেষ করে দেয় এবং নেশাগ্রস্ত অবস্থায় মনের ভেতরে জমিয়ে রাখা সমস্ত কথা তাকে বলতে শুরু করে। তবে এর মধ্যেই হঠাৎ করে তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। মোমো বলে, আমার পিরিয়ডস হয়েছে, তাই এখনই প্যাড দরকার। জিনজাওয়ের কাছে এই ব্যাপারগুলি খুবই লজ্জাজনক ছিল, কারণ সে অতীতে কখনোই কোনো মেয়ের জন্য প্যাড কেনেনি, কিন্তু এখন যেহেতু আর কোনো উপায় ছিল না, তাই সে নিজের স্টোরে গিয়ে মোমোর জন্য প্যাড কিনে আনে। বাড়ি ফিরে সে মোমোকে একটা হট শাওয়ার নিতে বলে, তারপর তাকে রুমে এনে নিজের বিছানায় শুইয়ে দেয়। কিন্তু এত কিছুর পরেও মোমোর পেটের ব্যথা না কমায় জিনজাও ইন্টারনেটে পিরিয়ডসের ব্যথা কমানোর প্রক্রিয়া সম্পর্কে সার্চ করে, আর সেখান থেকে পাওয়া তথ্য অনুসারে সে মোমোকে পেটের একটা নির্দিষ্ট জায়গাতে হালকা করে প্রেস করতে বলে। তবে মোমো ঠিকঠাকভাবে প্রেস করতে না পারায় জিনজাও নিজে ওই জায়গাতে হাত দিয়ে প্রেস করতে শুরু করে। এই সময় মোমো তার হাতটাকে ওই জায়গাতেই শক্ত করে চেপে ধরে ঘুমিয়ে পড়ে, ফলে জিনজাও আর কোনোভাবেই সেখান থেকে উঠতে পারে না। সে নিরুপায় হয়ে সারা রাত তার কাছেই বসে থাকে এবং একটা বই দিয়ে তাকে হাওয়া করতে শুরু করে। এর মধ্যেই জিনজাওয়ের কিছু পুরনো স্মৃতি মনে পড়ে। মোমো জন্ম হওয়ার কিছুদিন আগেই তার বাবা জিনজাওকে নিজের সঙ্গে করে বাড়িতে এনেছিল। আসলে জিনজাও এবং মোমো দুজনের বাবাই খুব ভালো রাইডার ছিলেন, তবে একদিন বিশাল এক দুর্ঘটনায় জিনজাওয়ের বাবা মারা গেলে সে সম্পূর্ণ অনাথ হয়ে পড়ে। তাই মোমোর বাবা তাকে নিজের ছেলে হিসাবে অ্যাডাপ্ট করেছিলেন, কিন্তু মোমোর মা তার এই সিদ্ধান্তে মোটেই খুশি ছিলেন না। এমনকি প্রতিনিয়ত তাকে বোর্ডিংয়ে পাঠানোর জন্য তিনি কিছু না কিছু প্ল্যান করতে থাকতেন। তবে তিনি নিজের এই উদ্দেশ্যে কখনোই সফল হতে পারেননি, কারণ মোমো জিনজাওকে ছোট থেকেই এতটাই পছন্দ করত যে তাকে অন্য কোথাও যেতেই দিত না। এমনকি জন্মের পর সে যখন কথা বলতে শেখে তখন জিনজাওয়ের নামটাই সে প্রথম উচ্চারণ করেছিল। এইসব কথা ভাবতে ভাবতেই কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যায়, আর জিনজাও কিচেনে এসে মোমোর জন্য ব্রেকফাস্ট বানাতে শুরু করে। ব্রেকফাস্ট বানানোর সময় জিনজাও লক্ষ্য করে তার কর্মীরা কাজে চলে এসছে। জিনজাও তাদেরকে বলে, আমার রুমে একজন স্পেশাল গেস্ট আছে, তাই ভিতরে যাওয়ার কোনো দরকার নেই। কথাটা শুনে ওই কর্মীরা বেশ চমকে যায়, কারণ জিনজাও কখনোই তার রুম অন্য কারোর সঙ্গে শেয়ার করে না, তাই তারা ওই স্পেশাল গেস্টকে দেখার জন্য উদ্বিগ্ন হয়ে ওঠে। কিছুক্ষণ পর তারা যখন একটা গাড়ির ইঞ্জিন রিপেয়ারিং করছিল তখন মোমো জিনজাওয়ের একটা গেঞ্জি পরে বাইরে আসে। সে দেখে ওই দুজন কর্মী কোনোভাবেই গাড়ির ইঞ্জিনটা ঠিক করতে পারছে না, তাই সে নিজেই তাদের কাছে এগিয়ে যায় এবং খুব সহজেই ওই ইঞ্জিনটা ঠিক করে দেয়। আসলে সে ছোট থেকেই তার বাবাকে গাড়ি রিপেয়ারিং করতে দেখে বড় হয়েছে, তাই তার কাছে এটা কঠিন কোনো বিষয় নয়। মোমোর এমন অসাধারণ দক্ষতা দেখে ওই কর্মীরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবতে থাকে, এত সুন্দরী একজন মেয়ে এখানে কি করছে। এবং এর সাথেই ড্রামার প্রথম পর্বটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ড্রামার পরবর্তী পর্বগুলো দেখতে চান কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।